প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিসার্চ মেথোডোলজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নার্সিং রিসার্চ। নার্সিং রিসার্চ বলতে আমরা কি বুঝি? এর আগে পড়েছি রিসার্চ সম্পর্কিত বিস্তারিত আমরা জেনে নিয়েছি। এখন আমরা নার্সিং রিসার্চ সম্পর্কে জানব। গত 3টি দিন তোমাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি অথবা ক্লাস নিতে পারিনি, কারণ হলো আমি একটু ফরিদপুরে বাইরে ছিলাম। তো যা হোক, তোমাদের সাথে আবারও আমি অ্যাড হয়ে গেলাম। তো আজকে আমরা পড়ব যে বিষয়টি হলো নার্সিং রিসার্চ কাকে বলে, তারপর হলো স্কোপ অফ নার্সিং রিসার্চ, পারপাস অফ নার্সিং রিসার্চ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অথবা ইম্পর্টেন্স অফ নার্সিং রিসার্চ। আসলে রিসার্চ এবং নার্সিং রিসার্চের মধ্যে পার্থক্যটা কি? রিসার্চ তো আমরা যে কোনো ডিপার্টমেন্টে করতে পারি, সেটা সায়েন্টিফিক, ম্যাথমেটিক্স, তারপর হলো যে ইকোনমিক্স, যে কোনো বিষয়ের উপর আমরা রিসার্চ করতে পারি। আমাদের নার্সিং ফিল্ডে যখন রিসার্চ করব তখন আমরা কি বলবো? কি নার্সিং রিসার্চ। তো নার্সিং রিসার্চটা কাকে বলে আমরা এটা প্রথমে জানবো। তো definition of nursing research. According to Barn and Grave 1993, nursing research is a scientific process. তাহলে বলতেছে কি নার্সিং রিসার্চটা হলো একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, দ্যাট ইজ ভ্যালিড অ্যান্ড রিফাইন্ড এক্সিস্টিং নলেজ, যেটার গ্রহণযোগ্যতা আছে এবং পূর্বের জ্ঞানকে হচ্ছে রিফাইন্ড এক্সিস্টিং নলেজ অ্যান্ড জেনারেট টু নিউ নলেজ। পূর্বের জ্ঞানকে পুনরায় রিফাইন করে, পুনরায় সংশোধিত করে জেনারেট এ নিউ নলেজ, তো নতুন জ্ঞানার্জন করা। অ্যান্ড ডিরেক্টলি ইনফ্লুয়েন্স নার্সিং প্র্যাকটিস, যেটা সরাসরি কি এসে প্রভাবিত করে আমাদের নার্সিং প্র্যাকটিসে, আমাদের সেটা প্রভাব ফেলে, তাকে আমরা কি বলবো? নার্সিং রিসার্চ। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি নার্সিং রিসার্চ একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় যখন পূর্বের জ্ঞানার্জনকে সাথে নিয়ে বা পরিশোধিত করে নতুন কোনো জ্ঞানার্জন করব, সেটা হবে বিজ্ঞানসম্মত উপায়ে এবং সেটা সর্বজনীন স্বীকৃত, যা আমাদের নার্সিং প্র্যাকটিসে কি সরাসরি প্রভাব ফেলবে, তাকে আমরা কি বলবো? নার্সিং রিসার্চ। আমি আরেকবার বলতেছি যে নার্সিং রিসার্চ বলতে আমরা বুঝি বিজ্ঞানসম্মত উপায়ে যেটা সর্বজনীন স্বীকৃত, আমরা পূর্বের জ্ঞানার্জনকে সঙ্গে নিয়ে বা সেটাকে রিফাইন করে যখন আমরা নতুন কোনো জ্ঞানার্জন করব, যা আমাদের নার্সিং প্র্যাকটিসে মানে কি সরাসরি প্রভাব ফেলবে, তাকে আমরা কি বলবো? নার্সিং রিসার্চ। আরও সংজ্ঞা আছে এখানে, তোমাদের যদি কারো ভালো লাগে সেটা তুমি পড়তে পারো। তারপর আমি আরেকটা সংজ্ঞা পড়তেছি। নার্সিং রিসার্চ ইজ এ সিস্টেমেটিক ইনকোয়ারি ডিজাইন টু ডেভেলপ নলেজ অ্যাবাউট ইস্যু অফ ইম্পর্টেন্স টু দ্য নার্সিং প্রফেশন। নার্সিং রিসার্চ বলতে একটি সিস্টেমেটিক ইনকোয়ারি। নার্সিং রিসার্চ বলতে নির্দিষ্ট ধাপে ধাপে সেটাকে কি করা হয়? তদন্ত করা হয়। ডিজাইন টু ডেভেলপ নলেজ, সেটা কি করা হয়? নতুন কোনো নলেজ বা জ্ঞানার্জনের জন্য তৈরি করা হয়। অ্যাবাউট ইস্যু অফ ইম্পর্টেন্স অফ দ্য নার্সিং প্রফেশন, যেখানে বিষয় থাকবে হলো নার্সিংয়ের কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইট ইনক্লুডস নার্সিং প্র্যাকটিস, অবশ্যই হতে হবে সেটা নার্সিং কি প্র্যাকটিস সম্পর্কিত। এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হবে নার্সিং শিক্ষা হতে পারে, সেটা নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, অ্যান্ড ইনফরমেটিক্স। তো এই আমরা নার্সিং রিসার্চ বলতে এখানে বলতেছে যে পলিট অ্যান্ড ব্ল্যাক বলতেছে যে নার্সিং শিক্ষা বলতে, নার্সিং রিসার্চ বলতে বোঝাইতেছে যে একটা এমন একটা জিনিস অঙ্কন করবেন যেটা নির্দিষ্ট ধাপে ধাপে হবে এবং সেখানে কি নতুন কোনো জ্ঞানার্জন হবে, সেটা অবশ্যই হতে হবে নার্সিং রিলেটেড বিষয় নিয়ে। এবং সেখানে বলতেছে যে আবার ইনক্লুডিং থাকবে নার্সিং প্র্যাকটিস, তারপর নার্সিং এডুকেশন, তারপর থাকবে নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বলতেছে ইনফরমেটিভ। যেখানে কি থাকবে? আপনার নির্দিষ্ট কোনো ইনফরমেশন বা ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো আমাদের সমৃদ্ধ থাকবে। এখন আমরা পড়ব যে আসলে যে আমাদের যে নার্সিং রিসার্চ করব সেটার স্কোপ কি।
কোন কোন জায়গা থেকে আমরা এই নার্সিং রিসার্চগুলো করব এবং সেই স্কোপের মাধ্যমে আমরা কি কি বেনিফিটেড হব। প্রথমে বলতেছে যে টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ নার্সিং কেয়ার। আমাদের যদি আমাদের যে নার্সিং রিসার্চটা আগের রয়েছে সেটা থেকে যদি আমরা নতুন কোনো রিসার্চ করতে যাই, তাহলে আমাদের অবশ্যই করতে হবে আমাদের নার্সিং কেয়ারটা ইমপ্রুভ হবে এবং মানসম্মত নার্সিং কেয়ার হবে। ঠিক আছে। তারপর 2 নাম্বার হলো রিডিফাইন দ্য এক্সিস্টিং থিওরি এন্ড ডিসকভারিং এ নিউ থিওরি। তাই বলতেছে কি রিডিফাইন, পুনরায় আমাদের পূর্বের তত্ত্বগুলা কি হবে, নতুনভাবে সংজ্ঞায়িত করা হবে এবং ডিসকভারি নিউ থিওরি, সেখানে তৈরি হবে নতুন একটা তত্ত্ব। তাই বলতেছে কি টু ডিসকভার এ নিউ মেজার্স ফর নার্সিং প্র্যাকটিস, নিউ মেজার্স ফর নার্সিং প্র্যাকটিস। আবার নার্সিং এর জন্য আমাদের সেবার জন্য কি হবে, নতুন নতুন কোনো একটা জিনিস তৈরি হবে যেটা নার্সিং প্র্যাকটিসে আমাদের কাজে লাগবে। তারপর বলতেছে কি টু ফস্টার এ কমিটমেন্ট অফ দ্য ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্টের সাথে যে ওয়াদাবদ্ধ আমরা করি সেটা কি আমরা প্রদান করতে পারবো অথবা কি উন্নতি করতে পারবো, আমাদের কি করতে হচ্ছে সেটাকে ডেভেলপ করতে পারবো। টু প্রোভাইড দ্য বেসিস ফর প্রফেশনাল অ্যাকাউন্টেবিলিটি, আমরা কি টু প্রোভাইড আমরা দিতে পারবো বেসিস ফর দ্য প্রফেশনালিটি, কি আমাদের পেশাদারিত্বগত যে জবাবদিহিতা সেটা আমরা প্রদান করতে পারবো, যে না আমরা নার্সিং পেশা যে আছি তাদের আমাদের জবাবদিহিতা আছে, আমরা নতুনত্বর কিছু করছি সেটা আমাদের কি সায়েন্টিফিক্যালি ভ্যালিড। টু ইম্পোর্ট দ্য প্রফেশনালিজম ইন নার্সিং, আমাদের অবশ্যই আমাদের প্রফেশনালিজম হতে হবে, মানে পেশাদারিত্ব যে নার্সিং হতে হবে। আমরা গেলাম একটা ওয়ার্ডে কিন্তু সেখানে কোনো পেশাদারিত্ব নাই, যার যার মতো গা সারা মতো কাজ করে চলে আসলাম, একটা সব কাজ সবাই করছি কিন্তু বাট কেউ কোনো রেসপন্সিবিলিটি নেই দায়িত্ব নেই যে আমার পেশার মান রক্ষার্থে আমার যে কাজটা শেষ করতে হবে। একটা আইবি করে চলে আসছি, সেখানে যে তার ব্লাড অন্য যে জিনিসগুলা সেগুলা আমাদের এক্সট্রাক্ট সেগুলা পরিষ্কার হলো কিনা, সে মেডিকেশন পেলো কিনা, আইবি কেন করলাম, সেই জিনিসগুলা নিয়ে আমরা কখনো ভাবি না। কিন্তু বাট আমাদের প্রফেশনালিজম যে জিনিসগুলা সেগুলো আমাদের মধ্যে থাকতে হবে। এই জন্যই বলছে যে টু ইম্পার্ট প্রফেশনালিজম ইন নার্সিং, অবশ্যই আমাদের মানে পেশাদারিত্ব নার্সিং এ অংশগ্রহণ করতে হবে। তারপর বলতেছে কি টু হেল্প ইন ডিসিশন মেকিং, যে কথা বলছিলাম যে আমাদের পেশাদারিত্বর যে বিষয়টা সেটা আমাদের প্রতি খেয়াল রাখতে হবে। তারপর বলতেছে কি টু হেল্প ইন ডিসিশন মেকিং, অবশ্যই আমাদের ডিসিশন মেকিং এ আমাদের সাহায্য করবে, কারণ নার্সিং রিসার্চটা শুধু আমাদের এই নর্মাল ডিসিশনে না, আমরা যেমন ক্রিটিক্যাল সিচুয়েশন আইসিইউতে কাজ করি, ডায়ালিসিসে কাজ করি, তখন আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের ডিসিশন মেকিংগুলোতে খুবই তৎপর হতে হবে। তারপর বলছিলাম টু ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ নার্সিং এডুকেশন, আমরা নার্সিং এডুকেশন বর্তমানে অবস্থাটা জানি যে আমাদের এখন নার্সিং এডুকেশন অনেক নার্সিং প্রতিষ্ঠান হয়ে গেছে, কিন্তু আসলে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আছে কি না সেটা আমাদের মান্থলি না হোক আমাদের মেনলি ইয়ারলি একবার আমাদের বিএনএমসির ভিজিট করা উচিত, অথবা আমাদের নার্সিং রিসার্চের মাধ্যমে আমরা বের করতে পারি যে কোন প্রতিষ্ঠানে কেমন মানসম্মত শিক্ষা প্রদান করা হয়। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, আমরা এই ফরিদপুরেই আমরা অনুধাবন করতে পারি যে এখনো মানসম্মত স্ট্যান্ডার্ডই মেনটেন হয় না। তো তারপর বলতেছিলাম কি যে টু হেল্প ইন ডকুমেন্টেশন, আমাদের যে কোনো কাজ করি না কেন সেটা অবশ্যই আমাদের কি করতে হবে, অবশ্যই ক্লিয়ার করতে হবে, আমাদের তথ্যগুলা আমাদের ডকুমেন্টেশনগুলা আমাদের রেকর্ড রাখতে হবে। আমরা যে কাজই করি না কেন, রিসার্চ করেছি আপডেট করেছি সেটা অবশ্যই আমাদের তথ্যগুলো রাখতে হবে। তারপর হচ্ছে টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন নলেজ অ্যান্ড প্র্যাকটিস, অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের যে দুইটা নার্সিং প্র্যাকটিসের মধ্যে যেমন একটা গ্যাপ, হ্যাঁ আমাদের আমরা শিক্ষা গ্রহণ করেছি, আমরা রিসার্চ করছি একটা জিনিস, আর আমরা শুধুমাত্র বই পড়ছি সেটা আর একটা জিনিস। অবশ্যই আমাদের রিসার্চ যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করব, অবশ্যই আমাদের এটার চেয়ে 100% থিওরির চেয়ে 100% বেশি ইফেক্টিভ হবে যখন তো ইউ উইল ডু, তখন যখন তুমি এই রিসার্চটা করবে। হ্যাঁ, তারপর বলতেছে কি আমাদের যে নলেজ, হ্যাঁ আমরা বলছি যেমন আমরা এর আগেও তোমাদেরকে উদাহরণ হিসেবে বলেছি যে একজন কি করে বই পড়ে আর একজন কি হাতে কলমে সাইকেল চালানো শিখে।
তো এখন অবশ্যই যে প্র্যাকটিক্যাল করতেছে তার অবশ্যই তার কি শিক্ষাটা ভালো হবে। তবে থিওরিক্যাল জ্ঞানটাও লাগবে, কারণ থিওরিক্যাল না থাকলে তুমি প্র্যাকটিক্যালে সাকসেসফুল হতে পারবে না। টু বিল্ড এ বডি অফ নলেজ ইন নার্সিং প্রফেশন, আমাদের অবশ্যই কি নার্সিং প্রফেশনের একটা বিল্ড লাগবে, বিল্ড আপ বলতে বোঝাচ্ছে ফাউন্ডেশন। আমাদের নার্সিং প্রফেশনে যদি ফাউন্ডেশন সম্পর্কে তুমি নাই থাকো, তাহলে তুমি নার্সিং রিসার্চ সম্পর্কে কেমনে জানবা, নার্সিং কোন জায়গা থেকে করবা সেটা কেমনে জানবা। তাহলে কি বলতেছে যে আমাদের নার্সিং সম্পর্কে, প্রফেশনালিজম সম্পর্কে, নার্সিং প্রফেশন সম্পর্কে আমাদের বিশদভাবে কি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। টু মেক দ্য হেলথ কেয়ার ইফিসিয়েন্ট অ্যান্ড কস্ট ইফেক্টিভ, টু মেক এ হেলথ কেয়ার ইফিসিয়েন্ট, টু মেক এ হেলথ কেয়ার ইফিসিয়েন্ট অ্যান্ড কস্ট ইফেক্টিভ, আমাদের বলতেছে কি আমরা যে স্বাস্থ্য ব্যবস্থা না পরিচালনা করতেছি সেটা আমাদের কস্ট ইফেক্টিভ হতে হবে। তুমি একটা আইবি করতে যদি তুমি 5টা তুমি আইবি কেন নষ্ট করে ফেলো, তাহলে তো হয় না, তাই না? তুমি একটা ড্রেসিং করতে গেছো, যাই সারে তুমি যদি মনে করো 1/2 ড্রাম গজ তুমি খরচ করে ফেললে, তারপর যে একটা মাইক্রোফোন লাগাচ্ছ, তুমি অনেকগুলো মাইক্রোফোন তুমি ইউজ করে ফেললে, তাহলে এই যে জিনিসগুলো আমাদের হেলথ কেয়ার এফিসিয়েন্ট, আমাদের অবশ্যই সাশ্রয়ী হতে হবে এবং কস্ট ইফেক্টিভ হতে হবে। যে কাজটা করবো সেটা কস্ট ইফেক্টিভ, আমাদের চিন্তা করতে হবে সাশ্রয়ী, মানসম্মত রেখে যতটা সাশ্রয়ী করা যায়। তারপর হচ্ছে টু ইমপ্রুভ দ্য ইন্টেলেকচুয়াল কম্পিটেন্সি অ্যান্ড টেকনিক্যাল স্কিল ইন অ্যান ইন্ডিভিজুয়াল, টু ইমপ্রুভ ইন্টেলেকচুয়াল কম্পিটেন্সি, আমাদের আধ্যাত্মিক কিছু জ্ঞানগুলো সেগুলোকে ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড টেকনিক্যাল স্কিল অফ দ্য ইন্ডিভিজুয়াল, প্রত্যেককে মানুষেরই টেকনিক্যাল স্কিলগুলো বাড়াইতে হবে। টেকনিক্যালি দেখা যায় যে আমরা অনেক কাজ করি, যেমন সিসিউতে আইসিইউতে আমরা ইন্টিউবেশন করি, যে এটা কাজ কিন্তু ডক্টরের, কিন্তু একটা আইসিইউ নার্স সে সব দিকে স্কিলফুল হবে, এবিজি করবে, তারপর কি করবে, এবিজি মিনস হলো আর্টারিয়াল ব্লাড টেস্ট অ্যানালাইসিস করবে, সে মেশিনের সাহায্যে করবে, এবিজি ব্লাড টানবে, ইনপুট আউটপুট চার্ট, তারপর ইন্টিউবেশন, তারপরে অন্যান্য মেডিকেশন, ডাইলেটেশন, মেডিকেশন ডাইলেট করে দিতে হয়, অ্যাট্রোফিন, অ্যাড্রিনালিন, আমাদের অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতি আমাদের স্কিলফুল হতে হবে। একজন কতজন নার্স স্কিলফুল আছে আমরা ডায়াবেটিক মেডিকেল অ্যাসোসিয়েশনে, সেটা আমরা একটা নিয়ে রিসার্চ করতে পারি। আমরা রিসার্চ করতে পারি যে আমাদের ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে কয়জন মানুষ বা কতজন নার্স আমরা স্ট্যান্ডার্ডই মেনটেন করে নার্সিং প্র্যাকটিসটা দেই, আমরা কিছু কোশ্চেনিয়ার করে সেটা দিয়ে রিসার্চ করতে পারি। টু ফোস্টার দ্য কমিউনিকেট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন প্রফেশন, আমাদের কি বলতেছে যে টু ফোস্টার ইন এ কমিটমেন্ট, আমাদের যে ওয়াদাবদ্ধ আছে সেটাকে অবশ্যই পূরণ করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি ইন প্রফেশন, আমাদের যে প্রফেশনের প্রতি যে আমাদের দায়িত্ব, প্রফেশনের প্রতি সেই দায়িত্বটা আমাদের জবাবদিহিতাটা অবশ্যই মেনটেন করতে হবে। তারপর বলতেছে টু ডিসকভার নিউ মেসেজ ফর নার্সিং প্র্যাকটিস, আমাদেরকে নতুন কোনো তথ্য যাতে আমরা নার্সিংয়ে দিতে পারি সেজন্য আমাদেরকে নতুন কোনো তথ্য বের করে আনতে হবে। কারণ বলছে টু ডিসকভার, নতুন কোনো তথ্য আমাদের কি করতে হবে, একজন নার্সিং প্র্যাকটিস যারা করে তাদের জন্য নিয়ে আসতে হবে, না হলে আমাদের রিসার্চ করার তো কোনো প্রয়োজনীয়তাই নেই। টু রিলেটেড দ্য প্রবলেম, আমাদের সাম্প্রতিক যে প্রবলেমগুলো আছে বা আমরা প্রতিনিয়ত কাজ করতে গিয়ে যে প্রবলেমগুলো অ্যারাইজ করি সেগুলো আমাদের কি করতে হবে, সেটা সলভ করতে হবে, সেগুলো নিয়ে আমাদের রিসার্চ করতে হবে। টু আইডেন্টিফাই দ্য রোল অফ নার্সিং ইন চেঞ্জিং সোসাইটি, আমাদের অবশ্যই নির্ণয় করতে হবে যে কোন ভূমিকার কারণে আমাদের সোসাইটিতে আমাদের চেঞ্জ করা যায়, নার্সের কোন ভূমিকা হিসাবে আসলে একজন নার্স বা একজন সেবক বা সেবিকা একটা সমাজে যখন একটা রুল মানে কি ভূমিকা পালন করলে, কি কাজ করলে তার সমাজকে পরিবর্তন করতে পারে বা সমাজের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে সেটা আমাদের নির্ণয় করতে হবে। টু ডিসকভার এ নিউ ফ্যাক্টস, আমরা সবসময় নতুন কোনো কারণ নিয়ে আলোচনা করব এবং অ্যাবাউট এ হিউম্যান ফেনোমেনা, যেটা অবশ্যই আমাদের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে মানুষের যেটা একটা প্রবলেম বা ফ্যাক্ট হিসাবে ধারণা করেছে। টু ফাইন্ড আউট এ সলিউশন অন ইমিডিয়েট প্র্যাকটিক্যাল প্রবলেম অফ নার্সিং, আমাদের অবশ্যই একটা ফাইন্ড আউট করতে হবে, যে একটা সলিউশন করতে হবে, যে আমাদের যে বিষয়টা হলো যে একটা জিনিস আমরা প্রবলেম অ্যারাইজ হয়েছে সাম্প্রতিক, যে আমাদের দেখা যায় যে ভেন্টিলেটরের প্রবলেম, ভেন্টিলেটর তো তোমরা অবশ্যই বুঝো, ভেন্টিলেটর বলতে কিন্তু আবার এই ভেন্টিলেটর না যে রুমের ভেন্টিলেটর, দ্যাট মিনস ভেন্টিলেটর মিনস হলো তোমার আর্টিফিশিয়াল এয়ারওয়ে, হ্যাঁ এয়ারওয়ে পাম্প করে যেটাকে বলতেছে ভেন্টিলেশন, মানে কি তোমার যে মানুষ শ্বাস নিতে পারতেছে না সে তার ওই মেশিনের সাহায্যে শ্বাস প্রদান করা, কৃত্রিম শ্বাস প্রদান করা যেটাকে বলা হয়, সেটাকে ভেন্টিলেট করা।
আমরা কার্বন ডাই অক্সাইড বের করে আনতেছি, অক্সিজেন কি ডেলিভার করতেছি। এই যে জিনিসগুলো এটা প্রবলেম দেখা দিচ্ছে, এটাকে সলিউশন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিছু এক্সপার্টিস লাগবে এবং আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে, সেইগুলোকে আমাদের প্রবলেমগুলোকে সমাধান করে দাও। তো টু অ্যাক্ট অ্যাজ এ বেসিস অফ দ্য স্ট্যান্ডার্ড সেটিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, আমাদের অবশ্যই স্ট্যান্ডার্ড সেটিং করতে হবে অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি যে তোমাদের ব্যাচের মধ্যে 5 জন মানুষ আমরা বলতে পারি যে আইসিইউতে খুব ভালো কাজ পারে, আর 5 জন পারে উটির কাজ। এখন আমার আইসিইউতে লাগবে আরো 10 জন, আমাদের উটিতে লাগবে আরো 10 জন। তো স্কিলফুল আমাদের স্ট্যান্ডার্ড সেটিং মেনটেন করতে হবে। তো স্ট্যান্ডার্ডই মেনটেন করতে হলে আমরা এই 5 জন দ্বারা এই 10 জনকে ট্রেন আপ করব। এই ট্রেন আপ 5 জনে যা জানে সেগুলো আমরা কি তাদের মধ্যে কি 2 দিনের একটা ক্লাস সেশন করে বা 3 দিনের একটা সেশন করে আমরা তাদের মধ্যে শিখাই দেব এবং প্র্যাকটিক্যালি। তো এই যে সেশনে দিলাম তখন কি হবে, তাদের মধ্যে একটা কোয়ালিটি মানে মানসম্মত স্ট্যান্ডার্ডি প্র্যাকটিস তাদের মধ্যে বিদ্যমান হয়ে যাবে। এবং সাথে সাথে তাদের সাথে এই 5 জনকেই আমরা কি করব, 5টা ধাপে 3টা শিফটে ভাগ করে দিব, যাতে কি করে তারা ওই জিনিসগুলোকে সুন্দরভাবে তাদেরকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তারা কি করে কাজ করে আগায় যেতে পারে। তো এই ছিল আজকে স্কোপ অফ নার্সিং রিসার্চ। তো পরবর্তীতে যেটা আমাদের যে পারপাস, তো পারপাসটা আসলে সাধারণত আমাদের এর আগে নার্সিং রিসার্চের যে পারপাস ছিল, রিসার্চের যে পারপাস ছিল সেম এজ, এতে কোনো নাই। তো একটা পড়লেই আমাদের হবে। তারপরে যেটা পড়বো আমাদের সেটা হলো যে ইম্পর্টেন্স নিড ফর নার্সিং রিসার্চ। নার্সিং রিসার্চের জন্য আমাদের কি কি জিনিস খুব ইম্পর্টেন্ট নার্সিং রিসার্চ। এক নম্বর হলো ডিসিশন মেকিং, অবশ্যই ডিসিশন মেকার হতে হবে। রাইট সময়ে কি রাইট ডিসিশনটা আপনার নিতে হবে, না হলে পেশেন্টের জন্য খুব খারাপ সিচুয়েশন হতে পারে। সায়েন্টিফিক বেসিস ফর প্র্যাকটিস, সায়েন্টিফিক বেসিস আমাদের অবশ্যই মানসম্মতভাবে অবশ্যই কি করতে হবে, মানসম্মতভাবেই আমাদের কি হতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। যদি সায়েন্টিফিকভাবে আমরা যদি না করি, বৈজ্ঞানিক উপায় না করি, তাহলে পেশেন্টের জন্য খুব হ্যাম্পার হতে পারে বা খুব বড় ধরনের বিপদ হতে পারে। ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ক্লায়েন্ট, অবশ্যই আমাদের কোয়ালিটি পূর্ণ মানে ক্লায়েন্ট কেয়ারকে দিতে হবে। কোয়ালিটি ক্লায়েন্ট কেয়ার যেটাকে বলা হয়, সেটা অবশ্যই মানসম্মত হতে হবে। আমরা একটা কাজ করলাম সেটা জানি অবশ্যই পেশেন্ট স্যাটিসফাই হয়। তারপর বলতেছি প্রফেশনাল ডেভেলপমেন্ট, আমরা শুধু কোয়ালিটি ডেভেলপমেন্ট করলেই আমাদের চলে আসবে কি প্রফেশনাল ডেভেলপমেন্ট, আস্তে আস্তে আমাদের সেটা বিল্ড আপ হবে। তারপর ফিল দ্য গ্যাপ বিটুইন নলেজ অ্যান্ড প্র্যাকটিস, আমাদের নলেজ এবং আমাদের যে প্র্যাকটিস সেটার সাথে সমন্বয় করে এটার ভিতরে যে গ্যাপ আছে সেটাকে পূর্ণ করে ফেলা। তার ফার্স্টার অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কমিটমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম, আমাদের অবশ্যই যে প্রফেশনালিজম পেশাদারিত্বভাবে যে আমাদের কমিটমেন্ট ওয়াদাবদ্ধ এবং জবাবদিহিতা সেটা আমাদের উন্নত করতে হবে, সেটাকে পূর্ণ করতে হবে। তো জেনারেট রিফাইন এনলার্জমেন্ট নার্সিং নলেজ, আমাদের কি আস্তে আস্তে কি করতে হবে, আমার নার্সিংয়ের যে নলেজটা সেটাকে এনলার্জ করতে হবে, নতুন নতুন কিছু তৈরি করতে হবে। ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ নার্সিং এডুকেশন, আমরা যেসব নার্সিং এডুকেশন গ্রহণ করব অবশ্যই একটা স্ট্যান্ডার্ড এডুকেশন গ্রহণ করব, এবং এমন কোনো প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষা সনদ গ্রহণ করব না যেখানে কোনো মানসম্মতভাবে পড়াশোনা হয় না, নার্সিং পড়াশোনা হয় না। তো যা হোক, আজকে শেষের দিকটা একটু দ্রুতই শেষ করেছি, তো কারণ হলো যে একটু সাউন্ড পলিউশন হচ্ছিল। তো তোমাদেরকে সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।